তাহলে আমরা শুরু করি আজকের আমাদের আলোচনা। আমি এতক্ষণ ধরেও খানিকটা আলোচনা করছিলাম, কিন্তু আমার ফোনটা মিউট হয়ে, মানে আমার রেকর্ড মিউট হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম আমাদের গ্রুপে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা যে যা দিয়েছেন মোটামুটি ঠিকই দিয়েছেন, কিন্তু আমাদের উত্তর হওয়া উচিত আরো বিস্তৃত। প্রশ্ন প্রথম ছিল যে পিতার কারক গ্রহ কে। এই উত্তর দেওয়ার আগে একটা জিনিস বলি, আমরা যে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করব, আমরা যে অ্যাস্ট্রোলজি শিখব, আমাদের এই অ্যাস্ট্রোলজির দুটো বেস, একটা হচ্ছে কারকতা আর একটা হচ্ছে লজিক। কারকতা বলতে প্রত্যেকটা বিষয়ের কার কার সঙ্গে রিলেটেড, কোন কোন বিষয় আমাদের জীবনের ঘটনাগুলোকে রিলেট করছে, সেইগুলো হচ্ছে কারকতা। দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো লজিক। এই দুটো বিষয়ের উপর বেস করে আমরা প্রেডিকশন করব। তো কারকতার ক্ষেত্রে পিতার কারক গ্রহ, তাহলে আপনারা বেশিরভাগই বলেছেন রবি হচ্ছে পিতার কারক গ্রহ। তাহলে রবি থেকে আমাদের জন্ম হয়নি, আমাদের জন্ম হয়েছে পিতার শুক্রাণু থেকে। তাহলে পিতার কারক গ্রহ আমাদেরকে ভাবতে গেলে যেমন আমাদের রবিকে ধরতে হবে, তেমন আমাদের শুক্রকেও ভাবতে হবে। পিতা, আমাদের জন্ম কুণ্ডলীর যে 12টা ভাব রয়েছে তার মধ্যে নবম ভাব হচ্ছে পিতা। তাহলে নবম ভাবের যে অধিপতি তাকেও পিতার কারক গ্রহ হিসেবেই ট্রিট করতে হবে। তাহলে রবির সঙ্গে সঙ্গে আমাদের পিতার কারক গ্রহ হিসেবে শুক্রকে নিতে হবে, পিতার কারক গ্রহ হিসেবে নবম পতিকে নিতে হবে। এইবার একটা জায়গা আপনারা সবাই একমত হবেন, পিতার কারক গ্রহ বা পিতার কারক ভাব এটা হচ্ছে নবম ভাব, কিন্তু মায়ের কারক গ্রহ বা মায়ের কারক ভাব যেটা আমরা বলবো, সেই ভাবটা হবে আপনার চতুর্থ ভাব। তাহলে নবম ভাব হচ্ছে পিতা, চতুর্থ ভাব হচ্ছে মাতা। নবম চতুর্থ ভালো করে রিয়ালাইজ করবেন। নবমের সপ্তম মানে বাবার বউ, বাবার বউ হচ্ছেন নবমের সপ্তম। তাহলে নবমের সপ্তম যদি বাবার বউ হন, তিনি আমার মা। কিন্তু সেইটা না করে নবমের অষ্টম, সেইটাকে আমার মা করা হলো কেন? আপনারা জানেন অষ্টম মানে হচ্ছে মৃত্যু স্থান, আয়ু স্থান, নাশ স্থান, ধ্বংস স্থান, ছিদ্র স্থান, রন্ধ্র স্থান, মুক্তি স্থান, মোক্ষ স্থান। তাহলে কি বাবা মাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যাবে, উপরে উঠে যাবে? ব্যাপারটা কি এইরকম কিছু আসতে পারে? এরকম কিছু হতে পারে? বাবার স্ত্রী তিনি যদি আমার মা হিসেবে ট্রিটেড হন, তাহলে আমার মা হওয়া উচিত ছিল আমার তৃতীয় ভাব, নবমের সপ্তম। বাবা যদি আমার নবম হয়ে থাকেন, আমি এবার একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমি একটা স্ক্রিনটা একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। হ্যাঁ, তাহলে সবাই স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আশা করি। তাহলে আমরা একটা কুণ্ডলী প্রথমে বানিয়ে নিই, চটজলদি কুণ্ডলী। আচ্ছা, মাইক্রোফোন গুলো একটু অফ করলে ভালো হবে। তাহলে আমি ঘরগুলোকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমি, লগ্ন। আমি হলাম, আমার লগ্ন একটু বড় করে দিই। তাহলে আমার বাবা হচ্ছে গিয়ে 9th। তাহলে 9th যদি বাবা হয়ে থাকেন, তাহলে লিখি এটা। তাহলে বাবার স্ত্রী, তাকে আমরা কোথা থেকে পাবো?
বাবার স্ত্রীকে আমরা পাবো 9th-এর সপ্তম থেকে, তাই না? নবমের সপ্তম, তাহলে এইটা হচ্ছে গিয়ে থার্ড, তাহলে এখানে হচ্ছে গিয়ে ওয়াইফ অফ ফাদার, তাই হওয়া উচিত। তাহলে আমার মা হওয়া উচিত নবমের সপ্তম থেকে, কিন্তু মা হচ্ছে অষ্টম থেকে। নবমের অষ্টম মানে চতুর্থ থেকে, নবমের অষ্টম, তাহলে বাবা যেখান থেকে, বাবার স্ত্রী কিন্তু মা হচ্ছেন না। আবার যদি মায়ের দিক থেকে দেখি, মায়ের স্বামী হাজবেন্ড, তিনি হচ্ছেন 10th, দশম, কিন্তু তিনি আমার বাবা হচ্ছেন না। এটা যদি আমরা বলি 10th, তাহলে বিরাট কনফিউশন তৈরি হলো, তাই না? বিরাট বড় কনফিউশন তৈরি হলো যে বাবা যদি নবম হন তাহলে মা কেন তৃতীয় না হয়ে চতুর্থ হলো, আর চতুর্থ যদি মা হন সেই ক্ষেত্রে বাবা দশম না হয়ে কেন নবম হলেন। তাহলে এই বিষয়টা বুঝবার পরে বুঝবার জন্য আমাদের প্রত্যেকটা ভাবকে বুঝতে হবে। তাহলে এই প্রত্যেকটা ভাবকে রিয়ালাইজ করা, এইটা আজকে আমরা শিখব। 2 নম্বর জিনিস হলো প্রত্যেকটা বিষয়ের কারকতা খুঁজে বার করা, সেইটা আমরা আজকে শিখব। এবার একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে পিতৃকারক গ্রহ আমরা রবির সঙ্গে সঙ্গে শুক্রকে ধরলাম, কারণ পিতার শুক্রাণু থেকে মানবের উৎপত্তি। পিতার কারক গ্রহ ভাবপতি হিসেবে আমরা নবম ভাবপতিকে ধরলাম, কারণ নবম ভাবকেই আমরা পিতা বলছি। কেন বলছি সেটা আমরা আজকে বলবো। মাতৃকারক গ্রহ বলা হচ্ছে চন্দ্রকে। চন্দ্রকে কখন মাতৃকারক গ্রহ বলবো? চন্দ্র মাতৃকারক গ্রহ কম, চন্দ্র ধাত্রীকারক গ্রহ বেশি। চন্দ্রের মধ্যে সেবা ধর্ম অনেক বেশি, কিন্তু চন্দ্রের মধ্যে উৎপাদন ক্ষমতা কম। সন্তান যখন গর্ভে অবস্থান করে, সন্তান যখন জন্মায় সেটা নয়, সন্তান যখন সৃষ্টি হয় তারপরে গর্ভে অবস্থান করে, সেই সময় সে যে ধাত্রের মধ্যে থাকে, সে যে পাত্রের মধ্যে থাকে, মাতৃগর্ভে সে যে জলীয় পদার্থের মধ্যে থাকে, সেই বিষয়টার কারক গ্রহ চন্দ্র। কিন্তু মায়ের রজস্রাব বা রজ অংশ, সেইখান থেকে উৎপন্ন হয় সন্তান, সেইটা কিন্তু ডিম্বাণু বা রজস্রাব, পিরিয়ডিক সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল, তার কারক গ্রহ হলো মঙ্গল। তাহলে এই ডিম্বাণু নিঃসরণ, শুক্রের সঙ্গে মঙ্গল, তার মিশ্রণে সৃষ্টি হয় সন্তান, এবং সেই সন্তানের পালন করেন তিনি হলেন চন্দ্র। যে ধাত্রের মধ্যে সন্তানকে রাখা হয় সেই ধাত্রের কারক গ্রহ হলো চন্দ্র। যে লিকুইডের মধ্যে সন্তানটা নিমজ্জিত অবস্থায় থাকে তার কারক গ্রহ হলো চন্দ্র। তাহলে মাতৃকারক গ্রহ কেবলমাত্র আমরা চন্দ্রকে ধরবো না, আমরা তার সঙ্গে নেব মঙ্গলকে, আমরা তার সঙ্গে নেব চতুর্থ ভাবের অধিপতিকে। পরিষ্কার? এরপরে আমরা পরের প্রশ্নে আসব। আমি সম্ভবত লিখেছিলাম যে প্রশ্নগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। রক্তের কারক গ্রহ কে? রক্তের কারক গ্রহ আপনারা লিখেছেন মঙ্গল। রক্তের কারক গ্রহ অবশ্যই মঙ্গল, কিন্তু এইটা নিয়ে যদি আপনি প্রেডিকশন করেন তাহলে আপনার প্রেডিকশন ভুল হবে। রক্ত মানেটা কি? রক্ত মানে হচ্ছে একটা তরল পদার্থ। তরল পদার্থ যার রং লাল, তাকে আমরা বলছি রক্ত। এই লাল রং বলেই তার কারক গ্রহ মঙ্গল হবে? তা তো হতে পারে না। লাল রং হওয়ার জন্য আমরা রক্তের কারক গ্রহ মঙ্গলকে বললে হবে না। মঙ্গলের মধ্যে যে রক্তের মধ্যে যে অংশগুলো রয়েছে তাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করতে হবে।
লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে, কার্বন ডাই অক্সাইড বহন করে, অর্থাৎ শ্বাস, শক্তি, কর্মক্ষমতা এইগুলোকে এনে দেয়। কারক গ্রহ আলাদা হবে। কারক গ্রহ আমরা বৃহস্পতিকে নিতে পারি, পার্শিয়ালি চন্দ্রকে নিতে পারি। শ্বেত রক্তকণিকা আমাদেরকে ইমিউনিটি সিস্টেম প্রোভাইড করে, অনাক্রম্যতা, যে কোনো বাইরে থেকে জার্ম আসলে পরে তাকে রেজিস্ট করবার ক্ষমতা দেয় শ্বেত রক্তকণিকা। তার কারক গ্রহ সেনাপতি, মানে এটা হচ্ছে যুদ্ধ, আবার শরীরে বাইরে সৈন্য ঢুকেছে, এদেরকে লড়াই করে বার করতে হবে, এদেরকে নিরস্ত করতে হবে, যুদ্ধ, সেনাপতি, সৈন্য, কারক গ্রহ তখন মঙ্গল। মঙ্গল হচ্ছে রক্তের শ্বেত কণিকার কারক গ্রহ। তারপরে আসবে অনুচক্রিকা। অনুচক্রিকা কেটে কুটে গেলে মেরামত করে। ধন্বন্তরী টাইপের লোক, যেখানে কেটে কুটে যায় সেখানে রক্তর থ্রম্বোকাইনেজ বা হচ্ছে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন কি সব হরমোন রয়েছে, এইগুলো সেক্রেট করে ওখানে মেরামত করে। এই মেরামতির কাজ কি দিয়ে করে? হরমোনের সাহায্যে বা কিছু নতুন লিকুইড, কিছু উৎসেচক, এদের সাহায্যে। কারক গ্রহ হবেন শুক্র। যখন আমরা রক্তের প্রবাহ ভাববো, রক্তটা ফ্লো করছে, ফ্লোয়িং মেটেরিয়াল, যখন কোনো কিছু ফ্লো করছে, প্রবাহী, পরিবাহী, তার কারক গ্রহ চন্দ্র। রক্তের যে জলীয় অংশ, তার কারক গ্রহ হচ্ছে চন্দ্র। এইভাবে আমাদেরকে ভাঙতে হবে। কর্মের কারক গ্রহ আপনারা লিখেছেন শনি, অবশ্যই শনি। গন্ডগোলটা করে রেখেছি কোথায়? কোন লগ্ন নির্দেশ করিনি, ইন্ডিভিজুয়াল কর্মের কারক গ্রহ শনি। যদি সেই কর্মটা মূলত লেবোরিয়াস ওয়ার্ক হয়, কিন্তু কারুর কর্ম যদি শিক্ষা সংক্রান্ত হয়, তাহলে সেই কর্মের কারক গ্রহ হবেন বৃহস্পতি। কারুর যদি কর্ম হয় হিসেব নিকেশ সংক্রান্ত, সেই কর্মের কারক গ্রহ হবেন বুধ। কেউ যদি নিউজ রিডার হয়ে থাকেন, কেউ যদি পাবলিশার হয়ে থাকেন, তার কারক গ্রহ হবেন বুধ। কেউ যদি দারোয়ান হয়ে থাকেন, তার কারক গ্রহ হবে মঙ্গল এবং কেতু। সেই মানুষটাই যদি পুলিশের একটা বড় অফিসার হয়ে থাকেন, তখন তার কারক গ্রহ হবেন সেই মঙ্গল এবং রবি। সেই মানুষটাই যদি পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের হেড হয়ে থাকেন, তার কর্মের কারক গ্রহ হয়ে দাঁড়াবে মঙ্গল এবং বৃহস্পতি। এইভাবে অবস্থান সাপেক্ষে কর্মের কারক গ্রহ পরিবর্তিত হয়। কিন্তু আপনাদের উত্তর সঠিক, আমাদের মূল কর্মের কারক গ্রহ হলেন শনি। এই শনিকে আমরা যে কর্মের কারক বলি, এই কর্ম, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপ অফ কর্ম। আমাদের যে কর্মফল, কর্মফল তার কারক গ্রহ হলেন মূলত শনি। জাজমেন্টের কারক গ্রহ শনি, তিনি প্রকৃত কর্মফল আমাদেরকে পেতে সাহায্য করেন। এবং এই শনি আমাদের জন্মের ম্যাক্সিমাম কর্মফল আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন, এবং দিয়ে পরবর্তী জন্মে যাতে আমরা ফলভোগ না করি, আমরা মোক্ষ প্রাপ্ত হই, তার ব্যবস্থা করবার চেষ্টা করেন। মানে এই জন্ম একটু ডিস্টারবেন্স নিয়ে আসেন, কষ্ট, বাধা, বেদনা ইত্যাদি দেন, কিন্তু পরের জন্মে যাতে আমাদের যেতে না হয়, আমরা যাতে মোক্ষ লাভ করি, তার চেষ্টা করেন শনি। তাই জন্য এই কর্মা আর কর্ম, পেশা, এই দুটোকে আলাদা করে বুঝতে হবে। যদি পেশার কারক গ্রহ হয়, তাহলে সেটা মানুষের সাথে মানুষের পরিবর্তন হবে। কিন্তু যদি এটা কর্মা, অর্থাৎ আমার যে কৃত কর্ম, সেইটাকে ইন্ডিকেট করে, তাহলে তার কারক গ্রহ আমরা শনিকে হিসেবেই ট্রিট করব। এরপরে হচ্ছে জীবনে সমস্যার কারক গ্রহ কে। তাহলে জীবনে সমস্যার কারক গ্রহ হিসেবে আপনারা লিখেছেন রাহু, কেতু, শনি। এরা হচ্ছে একদম সঠিক উত্তর দিয়েছেন। শনি, রাহু, কেতু, এরাই আমাদের জীবনে কষ্টের কারক গ্রহ। রাহু আমাদেরকে দেয় অতৃপ্তিজনিত কষ্ট, অতৃপ্তিজনিত কষ্ট দেয় রাহু। অক্ষমতাজনিত কষ্ট দেয় কেতু, এবং প্রতিবন্ধকতা জনিত কষ্ট দেয় শনি। রাহু দেয় অতৃপ্তিজনিত কষ্ট, আপনার মধ্যে লোভ সৃষ্টি হয়েছে, আপনি চাইছেন, পাচ্ছেন না।
আপনার চাহিদা আছে মিটছে না। কেতু দেয় অক্ষমতা, ইনঅ্যাক্টিভিটি, দুর্বলতা, কোনো একটা কিছু করবার ক্ষেত্রে ঔদাসীন্য জনিত কষ্ট। এবং শনি কি দেয়? শনি দেয় প্রতিবন্ধকতা জনিত কষ্ট বা সমস্যা। কাজ করতে যাচ্ছেন, তাকে নিরস্ত করছে শনি যে ওটা করো না, ওটা করতে গেলে পাপ হতে পারে, কষ্ট করে জীবন কাটাও, মনে আসবে শান্তি। বুঝতে পারলাম? তাহলে এইবার যদি আপনাদের কোনো প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 5 মিনিট সময়, কারণ আমার আজকে অনেক টপিক, তো 5 মিনিটে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন, কারণ এরপরে গুলিয়ে যাবে। স্যার প্রথমের অংশটুকু একটু আরেকবার বলবেন? হ্যালো, প্রথমের কোন অংশটা? প্রথমের এই যে পিতৃকারক আর মাতৃকারকের যে জায়গাটা, আসলে ওটা বোঝাবো, মানে সাউন্ডটা এতটা কেটে কেটে আসছে, আমি পরিষ্কার শুনতে পাইনি। ওটাতে আমি আসিনি, ওটা আমি বোঝাবো, ওটা বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা আমাদের আজকের মানে মেইন টপিক হচ্ছে ওইটা। আচ্ছা স্যার, আপনি যে ব্লাড রিলেটেড জিনিসগুলো বললেন, ব্লাড নিয়ে কিছু যদি আমাদের ডিসকাশন করতে হয়, তাহলে কি ওই সবকটা অংশ ধরে ধরে বিশ্লেষণ করতে হবে? মানে না, কারো যদি লোহিত রক্তকণিকা রিলেটেড না, কিছু প্রবলেম থাকে করতে হবে। তাহলে একরকম, কিন্তু মানে যখন আপনি মেডিকেল অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টেড কাজ করবেন, একটা মানুষের রক্তাল্পতা বিচার করবেন বা এই সমস্ত দিকগুলো দেখবেন, তখন আপনাকে এটা ডেপথে গিয়ে ভাবতে চাইলে ভাবতে হবে। অদ্ভুত জিনিস হচ্ছে গিয়ে আমাদের যেটা ব্লাড ক্যান্সার বা বড় ধরনের ব্লাড রিলেটেড সমস্যা, তার উৎস হচ্ছে অস্থিমজ্জা, মানে বোন ম্যারো। অদ্ভুত ভাবে এই বোন ম্যারোর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, বোন ম্যারোর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল ডিস্টার্ব হলেই কিন্তু ব্লাড রিলেটেড প্রবলেম আসে, এটা মিলবে। কিন্তু যদি আপনি রক্ত সংক্রান্ত বিচার করতে যান বা ইন্ডিভিজুয়াল কোন জায়গাটা থেকে প্রবলেম আসছে, সেই ক্ষেত্রে কিন্তু যে একজন মানুষের আপনার কাছে এলো, আপনি তাকে বললেন যে আপনার অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির সোর্স কিন্তু স্কিন নয়, অ্যালার্জির সোর্স হচ্ছে ব্লাড। ব্লাডে যে হিস্টামিন, তার যে ডিস্টারবেন্স, সেখান থেকে অ্যালার্জি হচ্ছে। তাহলে এই নলেজটা থাকলে পরে আপনি কিন্তু প্রপার রেমেডি করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে মানে এলার্জি হলে আমরা যে স্কিন রিলেটেড বা কেতু দিয়ে যে কাজকর্মগুলো করি, তার তুলনায় অনেক বেশি ভালো যদি মঙ্গলের ওপর ভাবনা চিন্তা করা হয়, তাই তো? অনেক বেশি ভালো না, মঙ্গল হচ্ছে গিয়ে ইন্টারনাল সিগনিফায়ার আর কেতু হচ্ছে গিয়ে প্রকাশক। এই প্রকাশক আচ্ছা আচ্ছা, বদলে হ্যাঁ, বুধ হতে পারে। আরেকবার বলুন স্যার, কেটে গেল। বুধ, কেতু, শনি, এরা সকলেই আমাদের চর্মকে ইন্ডিকেট করে। আচ্ছা, ঠিক আছে, এবার এই সমস্যার যে মুখ, এই সমস্যার যে প্রকাশ, সেটা যে কোনো জায়গা থেকেই হতে পারে, কিন্তু সোর্স হচ্ছে ব্লাড। তো আচ্ছা, এবার এই জায়গাটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, এবং যখন আমরা নর্মাল প্রেডিকশন করব তখন আমাদের এইসব দরকার নেই, কিন্তু যখন আমরা ডিপ প্রেডিকশন করব তখন যতটা বেশি বিষয়কে নিতে পারবো তত বেশি আমরা পারমুটেশন কম্বিনেশন করে প্রেডিকশনে যেতে পারবো। বলুন গোপাল বাবু। হ্যাঁ স্যার, বলছি যদি কারো রক্তপাতের যদি বিচার করতে হয়, সেক্ষেত্রে কি শুধু মঙ্গলকে ধরতে হবে না অন্য আরো কিছু অ্যাসোসিয়েট গ্রহকে ধরতে হবে? হ্যাঁ, এই প্রশ্নটার আমি লাস্টে উত্তর দেব। স্যার রাখলাম। স্যার আমি একটা কোশ্চেন করি এই ব্যাপারে। হ্যাঁ, আপনার মঙ্গলের উপরে যে ডাটা ছিল বা মঙ্গলের উপরে যে ডিসকাশনটা করেছিলেন, তাতে আমার একটা মনে পড়ছে যে আপনি বলেছিলেন শরীরের রক্ত সঞ্চালন, রক্তচাপ, রোগ জীবাণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করা, মানে শরীরে রোগ প্রতিরোধকের ক্ষমতাটা সম্পূর্ণ পরিমাণ ডিপেন্ড করে মঙ্গলের উপরে, এবং হিমোগ্লোবিনের ব্যাপারটাকে পুরো করে হচ্ছে মঙ্গল। এটার উপরে আপনি একটু আগে বললেন, আর একটু ক্লিয়ার যদি হয়, আপনি পাশাপাশি আরো অনেকগুলো বললেন। হ্যাঁ, এবার রক্তকে আমরা যদি শুধু রং হিসেবে ট্রিট করি, আমাদের রক্ত হচ্ছে একটা প্রবাহী, রক্ত একটা মুভিং লিকুইড। তাহলে এই যে প্রবাহী প্লাজমা যে পার্টটা, এইটা আমাদের গ্রহদের মধ্যে একমাত্র
চন্দ্র এটাকে ডিনোট করে, মানে নিষ্পাপ জল টাইপের জিনিস, যার মধ্যে কোনো বিশেষ গুণাবলী নেই, যার মধ্যে কেমিক্যাল প্রপার্টি হচ্ছে নর্মাল, সাধারণ। এরপরে আমরা যদি এর মধ্যে লোহিত রক্তকণিকায় চলে আসি, যদি আমাদের এটা ভাইটালিটি দেয় আমাদের জীবনে, তাহলে সেই ক্ষেত্রে এর কারক গ্রহ হতে পারে বৃহস্পতি এবং চন্দ্র। যেহেতু এটা আমাদেরকে জীবনী শক্তি দিয়ে থাকে, আমাদেরকে অক্সিজেন পৌঁছে দেয়, আমাদের কার্বন ডাই অক্সাইড বার করে নিয়ে আসে। এরপরে আমাদের রইল রোগ প্রতিরোধক ব্যাপারটা, যেটাকে আমরা বলবো যে শ্বেতকণিকা মূলত এটাকে কন্ট্রোল করে। শ্বেতকণিকার রং সাদা হিসেবেই তাকে শ্বেতকণিকা বলা হয়েছে, কিন্তু তার যে অ্যাক্টিভিটি সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা, একটা মানুষের সমস্যাগুলোকে রিমুভ করবার ক্ষমতা, জীবাণু ঢুকে পড়লে তাকে লড়াই করে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা। এই যে কোয়ালিটি, এটা তো মঙ্গলের কোয়ালিটি, যুদ্ধ, প্রতিরোধ, প্রতিরক্ষা। তাই জন্য মঙ্গলকেও আমরা শ্বেত রক্তকণিকার কারক হিসেবে ধরব। অনুচক্রিকার কাজ হচ্ছে আমাদের রক্তপাত বা রক্তক্ষরণ, সেইটাকে রোধ করার চেষ্টা করা বা মেরামত করা। তো এই জায়গাটা, এই পারপাসটা রিকভারি। এবার যেহেতু কেমিক্যাল ইউজ করে রিকভারি হচ্ছে, আমরা এটাকে শুক্রের কারকতা হিসেবে ধরতে পারি। তাহলে এই যে ভাগ, এই ভাগকে আপনারা আরো বাড়াতে পারেন। আমি আর কি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে ভাগ করা যেতে পারে কিভাবে, এই ওয়েটা আমি আর কি দেখাতে চাইছি। হলো? তাহলে এবার একটু আমাদের আজকের টপিকে আমরা যাই, সেটা হচ্ছে ভাবের কারকত্ব। তাহলে ভাব ব্যাপারটা আমরা আর কি বুঝতে পেরেছি এর আগের আলোচনায়, যে লগ্ন, লগ্নটা কি আমরা একটু বুঝতে পেরেছিলাম যে একটা মানুষের যখন জন্ম হবে, সে পূর্ব দিকে তাকালে পরে আকাশের যে বিন্দুটা দেখতে পাচ্ছে সেইটা নির্ধারণ করবে তার পৃথিবীতে আগমন পথ বা তার পৃথিবীতে মোটামুটি প্রবেশ পথ, এই সমস্ত আর কি। এটা তার জীবনের সমস্ত ঘটনার প্রবণতা তাকে নির্দেশ করবে, তাকে আমরা নাম দিয়েছি লগ্ন বিন্দু। এইটা কি আপনাদের কারোর কাছে বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে আমাকে একটু জানাবেন। লগ্ন আমাদের সমস্ত বিচারের যেটা সোর্স, যার উপরে দাঁড়িয়ে আমরা সবকিছু বিচার করব, সেটাই হচ্ছে আমাদের লগ্ন। কোনো সমস্যা লগ্নটা বুঝতে? না স্যার। ঠিক আছে, না স্যার, কোনো সমস্যা নেই। লগ্ন হচ্ছে একটা ঘর, লগ্ন হচ্ছে একটা ভাব। স্যার বুঝেছি। হ্যাঁ মৌসুমী ম্যাডাম বলুন। হ্যালো। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা আচ্ছা, ঠিক স্যার ঠিক। তাহলে লগ্ন যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে আমি, তাই তো? তাহলে এর আমরা নাম দেব হাউস অফ সেলফ। খুব ভালো করে বুঝবেন, হাউস অফ সেলফ এইটা হচ্ছে গিয়ে আমার নিজের ঘর, এটা হচ্ছে আমি। এইটা নেক্সট হচ্ছে গিয়ে হাউস অফ গেইন, সেকেন্ড হাউস। এইখান থেকে সেকেন্ড হাউসে আমার লগ্নের যে সম্পত্তি আমি যা অর্জন করব আমার লগ্নের মাধ্যমে, সেইটা এই স্থানে সঞ্চিত হবে দ্বিতীয় ভাবে। থার্ড হাউস হচ্ছে হাউস অফ অ্যাক্টিভিটি। থার্ড হাউস হচ্ছে হাউস অফ অ্যাক্টিভিটি, আমার ক্রিয়াশীলতার ঘর। আমি যেখানটাতে আমি আমার অ্যাক্টিভিটি, আমার হস্ত, আমি যা করব, আমার কাজের যন্ত্রপাতি, এইগুলো সবই হচ্ছে গিয়ে হাউস অফ অ্যাক্টিভিটি, থার্ড হাউস থেকে বিচার্য। ফোর্থ হাউসকে আমরা নাম দেব হাউস অফ স্টেবিলিটি। ছোটবেলার জিনিসগুলোকে একটু মনে করতে হবে। ধরুন বাড়িতে কোনো একটা অশান্তি হলো, ঝামেলা হলো, আপনাকে ভাই বোন দাদা মারতে এলো, দৌড়ে কার কাছে আসবেন? মার কাছে। রাস্তায় প্রচন্ড ঝড় হচ্ছে, ছুটতে শুরু করলেন, কোথায় এসে শান্তি পাবেন?
বাড়িতে ঘরে ঢুকে বললেন যাক বাড়িতে তো পৌঁছে গেলাম, বাকি পৃথিবীর যার যা হয় হোক, কারণ আপনি এখন স্টেবল। কে স্টেবল? কে স্টেবল হলো? আপনি। আপনি মানে আপনার লগ্ন। তাহলে হাউস অফ স্টেবিলিটি, কার স্টেবিলিটি দরকার? সেইটা হচ্ছে লগ্নের স্টেবিলিটি। কে দেবে? ফোর্থ হাউস দেবে। মা, স্নেহ, ভালোবাসা, গৃহ, বাহন, যেখানে যেখানে আপনি স্টেবল হতে পারেন, যেখানে যেখানে আপনার স্থিতিশীলতা সৃষ্টি হতে পারে, সবই হচ্ছে হাউস অফ স্টেবিলিটি। খুব টায়ার্ড হয়ে পড়েছে। একটু বুঝতে পারলাম না, একটু একটু আগের থেকে বলুন। কে বলছেন? আমি অনুরাগ। হাউস অফ স্টেবিলিটি, স্টেবিলিটি মানে হচ্ছে স্থিতিশীলতা। আমি যেখানে যেখানে স্থিতিশীলতা লাভ করব, আমি যেখানে যেখানে বিশ্রাম পাবো, সেই ঘরটাই হচ্ছে আমার হাউস অফ স্টেবিলিটি। 5 নম্বর এইটুকুনি বুঝেছি। হাউস অফ ক্রিয়েটিভিটি। 5 নম্বর হাউস হচ্ছে হাউস অফ ক্রিয়েটিভিটি। আমরা কি কি ক্রিয়েট করতে পারি? আমরা কিছু চিন্তা ভাবনা ক্রিয়েট করতে পারি, আমাদের ডিজায়ার ক্রিয়েট করতে পারি, তাই না? আমরা কিছু বানাতে পারি, আমরা কিছু মিউজিক ক্রিয়েট করতে পারি। আর সবকিছুর উপরে যে কিছুই ক্রিয়েট করতে পারে না, সে একাত্তা সন্তান ক্রিয়েট করতে পারে, যদি সমস্যা না হয়, তাই না? তাহলে হাউস অফ ক্রিয়েটিভিটি হচ্ছে 5th হাউস। এখান থেকে আমি পাবো আমার সৃষ্টি। 6 নম্বর হাউস হচ্ছে হাউস অফ এফোর্ট। প্রচেষ্টার ক্ষেত্র। 7 নম্বর হাউস হচ্ছে হাউস অফ ইন্টারাকশন। তাহলে 7 নম্বর হাউস হচ্ছে হাউস অফ ইন্টারাকশন। 9 নম্বর হাউস হচ্ছে হাউস অফ এটাকে আমরা বলতে পারি হাউস অফ সোর্স। কি বলবো, এটাকে বলবো যেখান থেকে আমাদের উৎপত্তি হয়েছে, হাউস অফ ক্রিয়েশন করে দিই, যেখান থেকে আমার সৃষ্টি হয়েছে। 10 নম্বর হাউস হচ্ছে হাউস অফ কর্মা। 11 নম্বর ঘর হচ্ছে হাউস অফ সাকসেস। আর 12 নম্বর ঘর হচ্ছে হাউস অফ এক্সপেন্স। স্যার? হ্যাঁ স্যার। স্যার 8th হাউস স্যার? 8th হাউস লিখবো, ওটা বাদ রেখে দিচ্ছি। স্যার বলছি ধরুন ওই লগ্ন যদি মেষে না হয় বিষতে হয়, তাহলে কি সেই মানে রাশি অনুযায়ী এগুলো নাম বসবে না? লগ্ন কোথায় হচ্ছে কোনো ব্যাপার না, লগ্নটা হচ্ছে 1 নম্বর ঘর। ও ঠিক আছে স্যার। ও হাউস অফ মক্স। আচ্ছা, তাহলে এবার একটুখানি শব্দগুলো দেখুন। শব্দগুলো কিন্তু বেশ জটিল। গৃহযুদ্ধ চলছে কারোর বাড়িতে,
আচ্ছা, তাহলে লগ্নটা হচ্ছে হাউস অফ সেলফ। আমি স্বয়ং নিজে, আমি, আমার চিন্তা, আমার ভাবনা, আমার শক্তি, আমার গায়ের জোর সব হচ্ছে আমার লগ্ন। সেকেন্ড হচ্ছে হাউস অফ গেইন, যা আমি অর্জন করতে পারি এই আমার লগ্নের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে হাউস অফ অ্যাক্টিভিটি, চেষ্টা, প্রচেষ্টা, উদ্যম। 4 নম্বর হচ্ছে হাউস অফ স্টেবিলিটি, যেখানে আমি স্থিতিশীল হই। আমার এনভায়রনমেন্ট, আমার পৃথিবী, আমার ভূমি, আমার গৃহ। ধরুন আপনাকে আমি ছেড়ে দিলাম, আপনাকে আমি 3 তলার ছাদে নিয়ে গেলাম, নিয়ে ছাদের কার্নিশের ধারে দাঁড় করিয়ে আপনাকে ওখান থেকে একটি ধাক্কা মেরে ছেড়ে দিলাম। তাহলে তখন আপনি ভাসতে ভাসতে নিচে নামবেন, তখন আপনি স্টেবল হচ্ছেন না। কখন আপনি স্টেবল হবেন? যখন আপনি ভূমি স্পর্শ করবেন, পৃথিবীকে টাচ করবেন, তখন আপনার গতি বন্ধ হবে। আপনি থাকুন বা না থাকুন, আপনার দেহ, আপনার লগ্ন, সে স্টেবল হবে, স্থিতিশীল হবে। কখন? যখন সে পৃথিবীকে টাচ করতে পারবে। তাহলে পৃথিবী হচ্ছে ভূমি, আপনার 4th হাউস। জমি আপনার 4th হাউস। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার মায়ের কোল, আপনার মা, এগুলো সবই হচ্ছে আপনার 4th হাউস। হাউস অফ ক্রিয়েটিভিটি, যেটা আপনি মন থেকে সৃষ্টি করেন, যেটা আপনার নিজস্ব আইডিয়া থেকে জন্ম, যেটা আপনার নিজের শরীর থেকে জন্ম। আপনার সন্তান, তিনি হচ্ছেন আপনার সৃষ্টি, আপনার পঞ্চম ভাব। আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি সন্তানকে। ষষ্ঠ ভাব হচ্ছে হাউস অফ এফোর্ট, আমাদের প্রচেষ্টার ঘর। আমাদের প্রচেষ্টা, আমাদের পরিশ্রম, আমাদের শ্রম, আমাদের জীবনের বাধা এবং বাধা অতিক্রম করবার ঘর। এইটা হচ্ছে, এই ষষ্ঠ ভাব যত স্ট্রং, সে তত বেশি লড়াকু, সে তত প্রতিবন্ধকতা অতিক্রম করবার ক্ষমতাশালী। 7 নম্বর ঘর হচ্ছে হাউস অফ ইন্টারাকশন, আমার আদান প্রদানের ঘর। 7 নম্বর ঘর হচ্ছে আমার ব্যবসার ঘর, কিছু দেব কিছু নেব। 7 নম্বর ঘর হচ্ছে আমার বিয়ের ঘর, একজনকে আমি বিয়ে করব, তার থেকে আমি পাবো হয় সামাজিক নিরাপত্তা অথবা পাবো রান্না বান্না। তাহলে কিছু দেব, দিয়ে কিছু পাবো। বাবা মার সম্পর্কে কিন্তু দেওয়া নেওয়ার গল্প থাকে না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে প্রাচীনকাল থেকেই দেওয়া নেওয়ার সম্পর্ক রয়েছে। এই দেওয়া নেওয়াতে যখনই সমস্যা হচ্ছে, দেওয়া বেশি নেওয়া কম অথবা নেওয়া বেশি দেওয়া কম, তখন হচ্ছে অশান্তি। 8 নম্বর ঘরটা হচ্ছে হাউস অফ মোক্ষ অর এক্সিট, আমাদের শরীর থেকে যা কিছু বিষয় নিঃসৃত হওয়ার জায়গা, মূলত অষ্টম ভাব থেকেই বিচার্য। মল মূত্র এই সমস্ত বিষয়গুলো অষ্টম ভাব থেকেই ট্রিট করতে হবে। তবে নাসিকা, নাক, এটা কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার্য। 9th হাউস হচ্ছে হাউস অফ ক্রিয়েশন অথবা সোর্স। ক্রিয়েশন ওয়ার্ডটা আমার ঠিক হয়নি, প্রপার শব্দটা আমি বলতে পারছি না। এটা হাউস অফ জেনারেশন হতে পারে, হাউস অফ সোর্স, যেখান থেকে আমার উৎপত্তি, আমার চিন্তাধারার উৎপত্তি, আমার বংশের উৎপত্তি, সমস্ত হচ্ছে আমার 9th হাউস। তিনি হচ্ছেন আমার পিতা। 10ম ভাব হচ্ছে হাউস অফ কর্মা, অর্থাৎ যেটা করবার জন্য আমার পৃথিবীতে জন্ম, যে কাজ আমি করার জন্য পৃথিবীতে অবস্থান করেছি, এবং সেই কাজ করলে আমি কি পাবো? সাফল্য। তাহলে সেইটা হচ্ছে 10ম ভাবের দ্বিতীয় ভাব, সাকসেস, গেইন ফ্রম কর্মা, সেটা হচ্ছে সাফল্য, সাকসেস, অ্যাচিভমেন্ট। হাউস অফ অ্যাচিভমেন্ট হচ্ছে 11th হাউস। এরপরে হচ্ছে হাউস অফ এক্সপেন্স, যখন আমি সবকিছু অ্যাচিভ করে নিয়েছি, এবার আমার দেহ থেকে আত্মার ব্যয়িত হওয়ার সময়, দেহ থেকে আত্মার ব্যয় হবে। দেহ থেকে আত্মার ব্যয় হওয়ার কারণ হচ্ছে আমার মোক্ষ প্রাপ্তি হওয়া প্রয়োজন। যদি আমি মোক্ষ পাই, তাহলে দেহ থেকে আত্মার ব্যয় হবে। যদি আমি মোক্ষ না পাই, তাহলে সেই আত্মার ব্যয় হবে না, সে আবার কোনো না কোনো দেহ ধারণ করে টিকে থাকবে।
তাহলে এই যে ঘরটা অষ্টম ঘর, খুব ভালো করে বুঝবেন, অষ্টম ঘরের ফল, অষ্টম ঘরের ক্রিয়েশন, এই যে মোক্ষ, মোক্ষ যদি পাওয়া যায় তাহলে পরিপূর্ণ ব্যয় হবে, দেহ থেকে আমার মুক্তি ঘটবে। কিন্তু এই অষ্টম ঘরের যদি মুক্তি না হয় বা অষ্টম ঘরের মোক্ষ যদি প্রাপ্তি না হয় তাহলে কিন্তু পুনরায় দেহ প্রাপ্তি হবে, তাহলে ব্যয়, আমার দেহ থেকে আত্মার ব্যয় পরিপূর্ণ হবে না। এবার একটা প্রশ্ন আপনাদেরকে করেছিলাম যে নবম ভাব যদি বাবা হয় তাহলে নবমের সপ্তম তৃতীয় ভাব সে কেন মা হলো না? আবার মায়ের যদি স্বামী আমার বাবা হয় তাহলে দশম ভাব কেন আমার পিতা হলো না? তাহলে প্রথমেই দেখুন, যদি দশম ভাব আমার পিতা হয় তার থেকে আমার জন্ম, পিতার সৃষ্টি, পিতার ক্রিয়েশন দশম থেকে যদি দেখি তাহলে হাউস অফ ক্রিয়েশন কত নম্বর ঘর? 5 নম্বর। দশম থেকে গুনুন 5, 1 2 3 4 5, তাহলে আমি আসছি না, আমার গেইন আসছে। বাবা আমাকে তৈরি করেনি, আমার উন্নতিকে তৈরি করেছে। গন্ডগোল হয়ে গেল, তাই না? বাবার থেকে আমার উৎপত্তি কিন্তু হলো না, আমার উৎপত্তি ছাড়িয়ে বাবা আমার সম্পদের উন্নতি আর কি উৎপত্তি করলেন। আমার উৎপত্তি অন্য কোনো লোক করেছে, বাবা করেননি। কারণ বাবা হচ্ছেন 10th যদি আমরা ধরি, তাহলে বাবাকে আমি 10th ধরলে পরে পঞ্চম ভাব হাউস অফ ক্রিয়েশন হচ্ছে না। যদি নবম ভাব আমার বাবা হয়ে থাকেন তাহলে নবম থেকে আমার জন্ম, বাবার জিনে আমার জন্ম। আমি পুরুষ হব না আমি স্ত্রী হব সেটা নির্ধারণ করেছেন আমার বাবার জিন, আমার বাবার শুক্রাণু, আমার বাবার গ্যামেট। তো এখান থেকে আসছে পঞ্চম, এখান থেকে পঞ্চম গুণুন 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে আমার বাচ্চা যদি আমার পঞ্চম হয় তাহলে বাবার বাচ্চা বাবার পঞ্চম হবেন। বাবার সন্তান যখন আমি, আমার রেসপেক্টে যখন বাবার সন্তান আমি, তখন আমি অবশ্যই আমার বাবার পঞ্চম ভাব হব। তাহলে একমাত্র নবম ভাব যদি বাবা হয়ে থাকেন তাহলেই একমাত্র এটা সম্ভব। আমার জন্ম হলো মায়ের জঠরে, আমার ভ্রূণ প্রথিত হলো, হওয়ার পরে সে চলে গেল জলজান্ত ভাবে মায়ের গর্ভে, অর্থাৎ জরায়ু স্থানে। সেইখানে গিয়ে মায়ের পেটের মধ্যে আমি স্থিতিশীল ভাবে লালিত পালিত হতে থাকলাম 9টি মাস ধরে, টোটাল 280 দিন, 10টা পিরিয়ডিক সাইকেল আমি মায়ের পেটের মধ্যে সুস্থভাবে থাকলাম, শান্তিতে থাকলাম। তাহলে এই যে স্থিতিশীলতা পেলাম, কার কাছে পেলাম? স্থিতিশীলতা কোথায় পাবো? হাউস অফ স্টেবিলিটি, সুস্থতার ভাবে, স্থিতিশীলতার ভাবে। কে দিলেন? দিলেন আমার চতুর্থ ভাব। যিনি দিলেন, যিনি আমাকে গর্ভে রাখলেন, তিনি হলেন আমার মা। হলো? মায়ের গর্ভে আমি প্রথিত হলাম কিভাবে? মা আমাকে গর্ভে কি করে পেলেন? বাবার চোখ দিয়ে জল পড়লো আর মায়ের গর্ভে আমি ঢুকে গেলাম, এরকম তো হলো না। হলো কি? হলো না। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। বাবার যে অঙ্গের দ্বারা আমি মায়ের গর্ভে প্রবেশ করলাম, বাবার যে অঙ্গের দ্বারা আমি মায়ের গর্ভে প্রবেশ করলাম, সেই জনন অঙ্গ, সেটা হচ্ছে অষ্টম ভাব। তাহলে আমার রেসপেক্টে বাবা এইটা হলে বাবার জননাঙ্গ হবেন এইটা। বাবার থেকে 8টা ঘর গুনুন, 1 2 3 4 5 6 7 8, এই ঘরটাতেই রয়েছে মা। বাবার জননাঙ্গ যে ঘরটা থেকে ইন্ডিকেটেড হলো সেইখানেই মাতৃস্থান। ফলে তাদের মধ্যে যে যৌন মিলন হলো সেইটা 4th হাউস থেকেই ইন্ডিকেটেড হচ্ছে এবং সেই গর্ভেই আমি স্থাপিত হলাম। এই ক্ষেত্রে মায়ের স্বামী হিসেবে নয়, আমার জন্মদাতা হিসেবে বাবা প্রকাশ পেলেন। মায়ের স্বামী যে আমার বাবা হবেন সেরকম নয়,
আবার বাবার স্ত্রী যে আমার মা হবেন এরকমও নয়। সামাজিক সম্পর্কের বাইরে গিয়ে এটা একটা দৈহিক সম্পর্ক সৃষ্টি হলো এবং তার ফলে আমার সন্তানের জন্ম হলো। সামাজিক সম্পর্ক আলাদা, স্বামী স্ত্রীর সম্পর্ক এবং পিতা সন্তানের সম্পর্ক, মাতা সন্তানের সম্পর্ক আলাদা। এই সম্পর্ক কিন্তু জৈবিক সম্পর্ক। এই সম্পর্কের সঙ্গে সামাজিক সম্পর্কের ডিফারেন্স করতে হবে। এই জায়গাটা কি পরিষ্কার হলো? অত্যন্ত জটিল। ধীরাজ বাবু, হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন না? হ্যালো, আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ, কেউ কি স্যার? হ্যালো, আরেকবার বলুন, ব্যাপারটা ক্লিয়ার হলো না স্যার একটা ছোট জাস্ট কথা বলি। 9th হাউস আপনি বলেছিলেন অ্যাডাপ্টেড চাইল্ড, পিতার জিন সূচক ভাবে বংশধারা কিন্তু অ্যাডাপ্টেড চাইল্ড। 10th হাউস বলেছিলেন যে পালক হিসাবে পিতাকে ধরে নিয়ে এগোতে হয়। গন্ডগোল করছেন। 9th হাউস অ্যাডাপ্টেড চাইল্ড নয় স্যার, আরেকবার একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ, আসবো, বলুন। 9th হাউসটা বলা হয়েছিল জিন সূচক ভাবে বংশধারা, মানে অ্যাডাপ্টেড চাইল্ডের জন্য 9th হাউস, এবং 10th হাউস হচ্ছে পিতা পালক হিসাবে। মানে তাহলে কি এটা উল্টো হয়ে গেছে স্যার? না না, আপনি ভুল করছেন। এটা আরেকটুখানি করতে হবে, এটা গন্ডগোল করেছেন। আচ্ছা স্যার, 9th হাউস হচ্ছে হাউস অফ ক্রিয়েশন, যেখান থেকে আমার উৎপত্তি, যে সূত্র থেকে আমার উৎপত্তি, যার থেকে আমার উৎপত্তি, তিনি যে আমার মায়ের পিতা হবেনই হবেন এমন কোনো ব্যাপার নেই। তিনি আমার মায়ের স্বামী হতে পারেন, আমার মায়ের স্বামী নাও হতে পারেন। এই স্বামী স্ত্রী এই সম্পর্কটা হচ্ছে সামাজিক সম্পর্ক, আর সন্তান জন্ম এই বিষয়টা হচ্ছে জৈবিক সম্পর্ক বা দেহগত সম্পর্ক। আমার বাবা যদি এই ঘরটা হয়ে থাকেন নবম ঘর, তাহলে সেখান থেকেই আমার সৃষ্টি সেটা ইন্ডিকেট করছে। দশম ঘর অর্থাৎ আমার মায়ের স্বামী যদি আমি বিচার করি, তার সন্তান দেখলে এটা হচ্ছে গুনতে গুনতে আমরা এসে পৌঁছবো আমার দ্বিতীয় ঘরে। মানে আমার জন্ম হচ্ছে না, আমার পরিবারের লোকজন, আমার পারিপার্শ্বিক লোকজন, তাদের জন্ম হচ্ছে বাবার থেকে, আমার জন্ম হলো না। কারণ আমার বাবার পঞ্চম তো আমি। তাহলে বাবার পঞ্চম যদি আমি হই, তাহলে বাবা হবেন আমার নবম, যেখান থেকে আমার উৎস, আমার উৎপত্তি। বাবার যে জনন অঙ্গ, এইটা হচ্ছে বাবার থেকে গুনতে হবে 8th হাউস, অষ্টম ভাব, যেখান থেকে যার মাধ্যমে আমি মাতৃগর্ভে প্রবেশ করছি বা মিলন ঘটছে। তাহলে সেই ঘরটা হচ্ছে 9th এর 8th, মানে আমার চতুর্থ ঘর, যেটা হচ্ছে আমার মাতৃস্থান, যেখানে আমার হাউস অফ স্টেবিলিটি। তাহলে বাবার অষ্টম ভাবের সঙ্গে মায়ের যে সম্পর্ক যখন তৈরি হলো, তখন আমার জন্ম, আমার উৎপত্তি, আমার সৃষ্টি, এই বিষয়গুলো দেখতে পাওয়া গেল বা এগুলো আইডেন্টিফাই করা গেল। তাহলে এইটা হচ্ছে মা চতুর্থ ভাব হওয়ার লজিক, বাবার দশম ভাব না হওয়ার লজিক। বুঝতে পারলাম? তো এই যে ঘরগুলো, এই প্রত্যেকটা ঘরের যে সম্পর্ক, এই প্রত্যেকটা ঘরের যে রিলেশনশিপ, সেটাই আমাদের প্রেডিকশনে কাজে লাগবে। এর উপরে বেস করেই আমরা প্রেডিকশনের দিকে এগিয়ে যাব। এইটা হচ্ছে আমাদের থিম। লগ্ন যদি আমি হই, আমার যে 3rd হাউস, এখান থেকে আমরা যে যে বিষয়গুলো বিচার করতে শিখবো, বিচার করতে জানবো, সেগুলোকে আমাদেরকে ডিটেইলে ভাবতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের ভাই, তার বিচার্য ভাব 3rd হাউস।
ভাইকে আমরা যদি বিচার করি, ব্রাদার আমার যে মায়ের গর্ভজাত ভ্রাতা সেটা হচ্ছে আমার থার্ড হাউস। এবার আপনার কাছে কেউ এসে যদি প্রশ্ন করে যে আমার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক কেমন যাবে, তাহলে যদি আপনি শুধু তৃতীয় ভাব থেকে দেখেন তাহলে কিন্তু ঘটনাটা আপনি মেলাতে পারবেন না। কারণ শুধুমাত্র তৃতীয় ভাবই ভাতৃসূচক নয়, এর সঙ্গে গ্রহরাও রয়েছে। তাহলে ভাইকে কোন গ্রহ নির্দেশ করবে? কোন গ্রহ আমাদের ভাতৃকারক গ্রহ? সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। তাহলে এইবার প্রশ্ন আসবে যে কেন মঙ্গল ভাতৃকারক গ্রহ? জটিল প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। এটারও আমরা আজকে উত্তর খুঁজবার চেষ্টা করব। তাহলে ভাইয়ের সঙ্গে সম্পর্ক দেখবার জন্য আমাদেরকে মঙ্গল নিতে হবে। কিন্তু আমার ছোট ভাই হচ্ছে আমার তৃতীয়। তাহলে যদি আমি কারুর ছোট ভাই হই, হতেই পারে আমিও কারুর ছোট ভাই, আমার কেউ বড় ভাই থাকতেই পারেন। তাহলে এই যে তৃতীয়, আমার ছোট ভাই যদি আমার তৃতীয় হয়, তাহলে আমি যখন কারুর ছোট ভাই হব আমি তার তৃতীয় হব। তাহলে আমার যে বড় ভাই সে কোথা থেকে আসবে? সে আসবে একাদশ থেকে। তাহলে একাদশ থেকে আসবেন হচ্ছে আমার বড় ভাই। কেন না, এখান থেকে যদি আমি গুনি 1 2 3, তাহলে বড় ভাইয়ের তৃতীয় হচ্ছি আমি নিজে। বুঝতে পারলাম? তাহলে আমার বাবার ছোট ভাই কাকা, তাকে আমি কোত্থেকে বিচার করব? নবমের তৃতীয়। নবমের তৃতীয়, আমার পরে জন্ম হয়েছে, নবমের তৃতীয় মানে হচ্ছে একাদশ। তাহলে বাবার যে ওপরের বড় ভাই তাকে কোথা থেকে বিচার করব? তাহলে নবমের আগের ঘর মানে হচ্ছে আমার সপ্তম ভাব থেকে। তাহলে সপ্তম ভাব থেকে যেমন আমি আমার ওয়াইফকে বিচার করব, আমার স্ত্রীকে বিচার করব, তেমনি সপ্তম ভাব থেকে আমি আমার জেঠুকেও বিচার করতে পারবো। তাহলে জ্যাঠার সঙ্গে সম্পত্তির বিবাদ হচ্ছে, সেটা আমি এখান থেকে জাজ করতে পারবো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। বলছি এই ব্যাপারটা আরেকবার এক্সপ্লেন করুন। কোন ব্যাপারটা? পুরো গুলিয়ে যাচ্ছে। এই যে টোটাল ব্যাপারটা যেটা বললেন, এই ঘর ওই ঘর টোটালটা গুলিয়ে যাচ্ছে একদম। ধরুন একটু ধীরে ধীরে, হ্যাঁ আমি স্টেপ বাই স্টেপ। ধরুন কোন একটা রিলেশন বলুন, ধরুন আপনার শালীর ছেলে। হ্যালো, প্রথমে শালিতে চলে গেলেন তো মুশকিল হয়ে যাবে। কোনো অসুবিধা নেই, আমরা স্টেপ বাই স্টেপে যাবো। আগে না বাবা ভাই বোন টোন থেকে তারপরে শালিতে গেলে সুবিধা হবে আর কি। শুনুন না, তারপরে দেখবেন অসুবিধা হলে আমি আবার আসবো। তাহলে শালীকে আপনি পাবেন কি করে? আপনার স্ত্রীর ঘর কোনটা? সপ্তম। তাহলে আমরা এটাকে হচ্ছে গিয়ে ফার্স্ট, এটাকে থেকে হচ্ছে গিয়ে ওয়াইফ। তাহলে স্ত্রীর বোন, স্ত্রীর পরবর্তী নাইন্থ হবে, তার থেকে ওয়াইফ থেকে 3 ঘর গুনবো, 3টে হাউস। কোথায় আসবো আমরা? এইখানে নাইন্থ হাউস। তাহলে হচ্ছে গিয়ে সিস্টার অফ ওয়াইফ। তাহলে তার সন্তান শালীর ছেলে, তাহলে তার ফিফথ। তাহলে এই ঘর থেকে আমরা গুনবো, কত গুনবো? ফিফথ। তাহলে এখান থেকে ফিফথ গুনলে পরে গুনতে শুরু করুন, 1 2 3 4 5। হচ্ছে গিয়ে আপনার শালীর সন্তান এই ঘরটাতে আসলো, মানে লগ্ন, আমার লগ্ন। তাহলে এটা ছোট শালী, এইটা হচ্ছে ছোট শালী। এইবার তাহলে আপনিও যেমন আপনার স্ত্রীর শালীর ছেলে, সেও কি তেমনই হবে? অবভিয়াসলি হবে না, কিছু ডিফারেন্স আসবে। তাহলে এইখানটাতে নতুন কনসেপ্ট আসবে, আমার কারক গ্রহ, আত্মকারক গ্রহ এবং শালীর সন্তান,
সে হচ্ছে গিয়ে আমার পুত্রতুল্য বা সন্তান তুল্য, তার কারক গ্রহ, সেই বিষয়টা আসবে। তো সেই ডেপথে আমরা পরে যাব। এবার যদি কেউ বলতো যে এইটা হচ্ছে গিয়ে বউয়ের বড় বোনের তৃতীয় সন্তান, বড় বোনের বউয়ের বড় বোনের তৃতীয় সন্তান, আরো জটিল হলো। তাহলে এবার আমি বউতে যাই। তাহলে বউ তো আমি পেয়ে গেছি, আমার ওয়াইফ, আমার সপ্তম। তাহলে বউয়ের বড় বোন কোথায় যাব? ফিফথ হাউস, ফিফথ হাউস, বউয়ের পঞ্চম হচ্ছে গিয়ে পঞ্চম, 3 ঘর আগে, 3 ঘর আগে। তাহলে এই ঘরটা হচ্ছে আমার বউয়ের বড় বোন, তার তৃতীয় সন্তান, তার প্রথম সন্তান হচ্ছে গিয়ে এই ঘরটা পঞ্চম, এখান থেকে গুনলে পরে পঞ্চম, 1 2 3 4 5, প্রথম সন্তান পেলাম, দ্বিতীয় সন্তান পেলাম, তৃতীয় সন্তান। এটাও লগ্ন হচ্ছে। হ্যাঁ, আমি ওই জন্যই নিচ্ছি। হলো? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ঘর থেকে আইডেন্টিফাই করতে পারবো যে কি কি কোন রিলেশন কোন বিষয় আমরা বিচার করব সেইটা। তো প্রথম সন্তান হলে পঞ্চম হয়? পঞ্চম, প্রথম সন্তান পঞ্চম, পরেরটা তার থার্ড, মানে সন্তানের ভাই বোন, তারপরেরটা তার থার্ড, এইভাবে চলতে থাকবে। এবার কারোর যদি প্রশ্ন আসে যে বাবার চাকরি থাকবে কিনা একটু দেখুন তো। বাবার চাকরি, তাহলে প্রথমে বাবা আছে, তাহলে বাবার ঘরে চলে যাব। বাবার ঘর হচ্ছে কোন ঘর বলুন? 9। তাহলে এটা হচ্ছে আমার বাবা। বাবার কর্ম, বাবার চাকরি, তাহলে কর্মের ঘর কোনটা? 10th। তাহলে কার 10th? বাবার 10th। একদম স্ট্রেট গুনবো এখান থেকে, 1 2 3 4 5 6 7 8 9 না 6th হাউস। তাহলে এই ঘরটা হচ্ছে প্রফেশন অফ ফাদার। তাহলে এই ঘরটাকে আমরা পাচ্ছি প্রফেশন অফ ফাদার, তাই তো? এবার বাবা যদি বিজনেস করেন, বাবা চাকরি না করে বিজনেস করতেন, তাহলে বাবার 7th হাউস হতো। তখন বিজনেস অফ ফাদার হয়ে যেত। এইখান থেকে আমরা 7 ঘর গুনতাম, 1 2 3 4 5 6 7। থার্ড হাউস হচ্ছে বিজনেস অফ ফাদার। এবার একটু পরিষ্কার হয়েছে? হ্যালো, এবার কি একটু পরিষ্কার হলো? কিন্তু আপনার কম্পিউটারটা দেখতে পাচ্ছি না আমি, আপনাকে দেখতে পাচ্ছি। কম্পিউটার তো শেয়ার করা আছে। আমি তো হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। এবার দেখা যাচ্ছে না? না, এবার দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না কোনো মতে। এবার দেখুন তো। এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার, এইবারে দেখা যাচ্ছে। ঠিক এরকম সিচুয়েশন হলে পরে বলবেন, তাহলে আমি আর কি শেয়ারটা অফ করে অন করলে আবার দেখতে পাবেন। তাহলে এবার যদি আমাকে বলে যে আমার দাদার শালা, আমার দাদার শালা, তাহলে প্রথমে আমি খুঁজে বার করবো আমার দাদাকে। তাহলে আমার দাদাকে আমি কোথায় পাবো? 11th হাউস, 11th হাউস, এল্ডার ব্রাদার। তাহলে দাদার শালা তো এমনি এমনি আসেনি, আগে বউ আসবে, তারপরে শালা আসবে। তাহলে বউকে আমরা পাবো 11th এর 7th, তার মানে একদম উল্টো দিকের ঘর 5th হাউস। এই ঘরটা, এই ঘরটা হলো আমার দাদার ওয়াইফ। এইবার হচ্ছে তার ভাই, তার যদি পরের ভাই হয় তাহলে 7th, তার যদি তারপরের ভাই হয় তাহলে 9th। এইভাবে আমরা রিলেশন গুলোকে বার করব। তাহলে
এরা হচ্ছে দাদার শালা দুজন। এইবার যদি হয় যে দাদার শালার বউ, তাহলে সে আসবে আমার লগ্ন। যদি বলে যে দাদার 2 নম্বর শালার সন্তান, সেটাও আসবে আমার লগ্ন। এবার কি একটু ক্লিয়ার হলো? না হলে আমি আবার বলবো। আবার বলুন একবার। আচ্ছা, এবার আপনি দাদার সম্পর্ক বলুন। কোন একটা সম্পর্ক বলুন, খুব জটিল বেশ। না এটাই বলুন না, দাদার শালা যেটা বললেন আর কি। তাহলে আমি হচ্ছে আমার লগ্ন। তাহলে আমার দাদা হচ্ছেন আমার 11th, রাইট। তার ওয়াইফ, তার মানে হচ্ছে 11th এর 7, 11 থেকে গুনি 1 2 3 4 5 6, মানে 5th। তার হচ্ছে গিয়ে ভাই, তাহলে ভাই মানে হচ্ছে 3rd। তাহলে এইটা একটা ভাই হলো, এটাকে একটা ভাই পেলাম। সেকেন্ড ভাই এটাকে পেতে পারি 2 3। এবার যদি বলে যে এই ভাইটার চাকরি হচ্ছে না, এই ভাইটার চাকরি না হওয়ার জন্য আবার বলছে, জাতক এসে বলল যে আমার দাদার এই শালাটা আমার বাড়িতে এসে আমার ঘাড়ে বসে বসে খাচ্ছে, তো এর চাকরি না হলে একটা সমস্যা। তাহলে এর চাকরি, এই মানুষটার চাকরি, এই মানুষটার পেশা 10ম 10th, তাহলে এখান থেকে 10 ঘর গুনবো। এখান থেকে 10 ঘর গুনলে এইভাবে ঘুরে এসে চলে আসবে আমার এই 8 9 10। এই ঘরটাতে কিছু একটা পজিটিভ কম্বিনেশন যখন হবে, তখন এই লোকটা চাকরি পেতে পারে। যখন হবে মানে ট্রানজিটে গোচরে। আমার দশা। স্যার এখানে একটা কোশ্চেন, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, ধরুন ওই 3য় নম্বর যে ভাই, তার চাকরি হচ্ছে না বলে তার আমার এইখান থেকে তার 10th গুনলাম। এবার তার যদি ডেট অফ বার্থ টাইম ঠিকঠাক করে থাকে, তাহলে সেইখান থেকে বিচার করলেও কি একই রকম ফলাফল আসবে? পার্শিয়ালি একই রকম আসবে, কিন্তু ঘটনাটার সঙ্গে যদি আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, আপনার সঙ্গে খুব ক্লোজ রিলেশনশিপ হয়, সেই ক্ষেত্রে আপনার কুণ্ডলী থেকেও যা রেজাল্ট আসবে, তার কুণ্ডলী থেকেও সেই রেজাল্ট আসবে। আবার যদি এরকম হয় যে আপনার দাদার শালার ছেলের চাকরি পেলো কি না পেলো তাতে আপনার কিচ্ছু এলো গেল না, আপনি দিব্যি খাচ্ছেন যাচ্ছেন ঘুমোচ্ছেন, তাহলে পরে আপনার রেজাল্ট আর তার রেজাল্ট সেম হবে না। কিন্তু এরকম যদি হয় যে আপনি আপনার দাদার শালার ছেলের আন্ডারেই চাকরি করছেন, বা এরকম মানুষের সঙ্গে আপনি খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড, তাহলে পরে সেই প্রভাব পড়বে এবং আপনার কুণ্ডলীও তাকে, তার ভাইব্রেশনকে ইমপ্লাই করবে। ঠিক 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 আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা মোটামুটি, আদারওয়াইজ ভাইব্রেশন ব্যাপারটা আসবে না। না, আসবে না, কারণ এটা তো আপনার কুণ্ডলী, আপনার সঙ্গে। না সেটা হলো, কিন্তু ভাইব্রেশনের ব্যাপারটা কি করে সম্ভব? আমার সঙ্গে যখন ক্লোজ রিলেশন তখন ভাইব্রেশন আসছে, আর যখন সেই ধরনের সম্পর্কটা নেই তখন ভাইব্রেশনটা আসছে না। এটা এর মানে লজিকটা কোথায়? লজিকটা হচ্ছে এই আপনার কুণ্ডলীর ওপরে কোনো একটা গ্রহ সঞ্চার হলে তার প্রভাব পড়বে আপনার কুণ্ডলীতে, এবং আপনার সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড রয়েছে, যাদের মুভমেন্ট, যাদের অ্যাক্টিভিটি আপনাকে এফেক্ট করবে, তাদের ওপরে এর প্রভাবটা বেশি পড়বে। তাদের কাজকর্ম, তাদের আর্থিক অবস্থা, সেগুলোর পরিবর্তন ঘটবে। যদি ধরুন আমার কুণ্ডলীতে 10ম ভাব, 10ম ভাব মানে হচ্ছে নবমের দ্বিতীয়, নবমের দ্বিতীয়, নবম হচ্ছে আমার নবম বাবার দ্বিতীয়, বাবার টাকা, রাইট। তাহলে এইখান থেকে যখন জুপিটার মুভ করবে, বৃহস্পতি আসছে কিছু টাকা পয়সা নিয়ে এখান থেকে যাত্রা করছে, ঠিক আছে। এবার এই বৃহস্পতি এই ঘরটাতে কিছু ভালো ফল দিচ্ছে। এবার এই ভালো ফলটা কার রেসপেক্টে দিচ্ছে? আমার রেসপেক্টে, আমার লগ্ন, আমার। ক্লিয়ার?
এইটা কোথায় আসছে? 10th হাউসে। তাহলে আমার কিছু পজিটিভিটি আসবে এই 10th হাউসের থ্রুতে। তাহলে আমার নিজের 10th হাউস হতে পারে, আমার নিজের 10th হাউসের উপর থেকে আমি পেতে পারি আমার চাকরিতে প্রমোশনে টাকা পেলাম, হতে পারে। আমার বাবা হঠাৎ করে কিছু টাকা পয়সা পেয়ে গেল, সেখান থেকে আমার ডেভেলপমেন্ট হলো, হতে পারে, তাই না? কিন্তু বুঝতে পারলাম। আমার প্রতিবেশীর বাবার দ্বিতীয়, বাবা, এটা বাবার দ্বিতীয়, সেটাও 10, বাবার দ্বিতীয়, সেটাও 10। আবার আমার একজন প্রতিবেশী হচ্ছে 4th, প্রতিবেশী হচ্ছে 4th, 4th এর 7th, সেটাও 10। তাহলে প্রতিবেশীর বউ, তারও কিছু লাভ হতে পারে। তাহলে প্রতিবেশীর বউয়ের যদি কিছু লাভ হয় বা প্রতিবেশীর যদি বিয়ে হয়, প্রতিবেশীর 7th এর উপর থেকে বৃহস্পতি যাচ্ছে, তাতে প্রতিবেশীর বিয়ে হলে তো আমার বিশাল কিছু লাভ হবে না। তাহলে এই ভাইব্রেশনটা, এটা কিন্তু আমার, এই ফলটা আমার বৃহস্পতির জন্য হচ্ছে বলে আমি ট্রিট করব না। কিন্তু বাবার অর্থপ্রাপ্তি বা আমার কর্মসংস্থানগত উন্নতি, সেইটাকে আমি ট্রিট করব আমার পার্সোনাল রিলেটেড বিহেভিয়ার জিনিসপত্র হিসেবে। বুঝতে পারলেন? এবং প্রতিবেশীর ব্যাপারটা নিয়ে লাভ আমি ওটা ইয়ে করব না, না, সেখানে আমার সরাসরি বৃহস্পতির লাভ হবে না, সেটা প্রতিবেশীর লাভ হবে, তার বংশবৃদ্ধি ঘটবে, তার লাভ, ওটা আলাদা। কিন্তু সেখান থেকে সেইটা আমার 10ম ভাবের উপরে বৃহস্পতির সঞ্চারে প্রতিবেশীর বিয়ে হবে না, কিন্তু আমার বাবার কিছু আটকে যাওয়া টাকা পেয়ে যেতে পারেন, পাওয়া যাবে। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, এইটা তো আমরা বেশ কমপ্লিকেটেড একটা পার্টের মধ্যে ঢুকলাম। এবার আমরা একটু ইজি একটা পার্টে যাই, যাব কি না? এটাকে আরেকটু ডিসকাশনের দরকার? স্যার, হ্যাঁ বলুন। স্যার বলছি, এটা যদি কোনো জাতিকার ছক হয় সেক্ষেত্রে? জাতিকার হতে পারে, প্রশ্ন বলুন। যেটা এই যে বাবার কথাটা বলছি, তার বিয়ে হয়ে গেছে, কার বিয়ে হয়েছে? তো সেক্ষেত্রে বাবার তো বিয়ে হয়ে গেছে, ধরুন কোনো জাতি, না বাবা তো বাবা, বাবার মেয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে 10th হাউসে সেই জুপিটার পাস করছে। হ্যাঁ, এবার এই জুপিটার কি কি দিচ্ছে দেখুন। প্রথম হচ্ছে গিয়ে 9মের দ্বিতীয়, জাতিকার নিজের 10ম। তাহলে আমি একটু লিখলে সুবিধা হবে। তাহলে 10th নিজের ক্ষেত্রে 10, 2nd of 9th, আরেকটা লিখি of husband, আর লাস্ট একটা লিখি, সেটা হলো 6th of child। এই যেগুলো লিখলাম, এগুলো আমি যে ঠিক লিখলাম, এইটা একটুখানি দেখে নিন, মিলিয়ে নিন। এর 10th, তাহলে 10th of self, 2nd of father, 4th of husband, 6th of child। 4th of husband বলতে বুঝলাম না। হাজবেন্ড কোনটা বলুন? এটা যদি ভদ্রমহিলা হয়ে থাকেন তাহলে হাজবেন্ড 7th, 4 ঘর গুনুন, 1 2 4, তাহলে স্বামীর মা হতে পারেন, স্বামীর গৃহ হতে পারে, মানে শাশুড়ি আর কি, শাশুড়ি। আর চাইল্ড কত নম্বর? 5th, 5th থেকে 6 ঘর গুনুন, 10th। ছেলের চেষ্টা, পরিশ্রম, প্রকোপ, এই সমস্ত। এবং এটাও হতে পারে ছেলের রোগ, 6ষ্ঠ থেকে আমরা রোগও বিচার করব। তাহলে এই সময় এই ভদ্রমহিলার নিজস্ব কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে, অথবা কি হতে পারে, এর বাবার কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যেতে পারে। যদি বাবার থেকে দূরে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই অর্থ প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কমবে।
সেই তুলনায় ফোর্থ অফ হাজবেন্ড মানে স্বামীর মায়ের সঙ্গে সম্পর্ক অথবা স্বামীর গৃহ লাভ, এইটা হওয়ার সম্ভাবনা বাড়বে। বাচ্চার যদি কোনো ছোটখাটো রোগ টোগ থাকে, সেইখান থেকে সেটা যদি তার প্রশ্নের কারণ হয়, তার জ্যোতিষীর কাছে আসার কারণ হয়, তাহলে সেখানে আমরা বলবো যে কিছু রিমুভ হওয়ার, কিছু মিটমাট হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্য একটু ভালো হতে পারে। মৌসুমী ম্যাডাম পরিষ্কার? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে আচ্ছা পেরেছি। স্যার, যদি এই সময় বৃহস্পতি নিচস্থ হয় তাহলে এফেক্টটা কেমন হয়? বৃহস্পতি নিচস্থ হলেও এফেক্ট পজিটিভই আসবে, ঠিক আছে, কিন্তু ওকে স্যার, পজিটিভিটির যে মাত্রা লেভেল সেইটা হচ্ছে গিয়ে একটু কম হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার আপনারা একটু আর কি চিন্তা ভাবনা করুন, আর কোনো প্রশ্ন থাকলে। আমি 2 মিনিটের একটা ব্রেক নেব, নিয়ে আমি পরের টপিকে যাব, গ্রহদের রিলেশনশিপ। তাহলে আবার আমরা শুরু করি। এবার একটা প্ল্যানেটারি রিলেশনশিপে আসি। এই যতটা আমাদের হলো, এইটা মোটামুটি বোঝা গেল তো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এর হ্যাঁ স্যার, বুঝেছি। রেকর্ডিংটা দিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, পুরোটাই রেকর্ড পাবেন। না হলে মনে রাখতে পারবো না। না না, এগুলো না একটা লাইনও মনে রাখবেন না, কিচ্ছু মনে রাখতে হবে না, যেমন যেমন আসবে তেমন তেমন প্রেডিকশন। আর না মানে সবচেয়ে গন্ডগোল হচ্ছে এই যে আপনি মানে 1 সেকেন্ডের মধ্যে এই 4, 7, 6 ক্যালকুলেট করে ফেলছেন, এইটাই তো মানে করা সম্ভব হয় না। কেন, গুনে গুনে করলাম তো, 1 2 3 4 করে করলাম যে। না না, আপনি তো আমাদের জন্য গুনছেন, আপনি এমন সুন্দর শর্টকাট করে করে ফেলছেন। এইটা কোনো ব্যাপার না, আপনারাও পারবেন, কয়েকটা প্র্যাকটিস। স্যার হ্যাঁ স্যার, বলছি বাবার ব্যবসা দেখতে গেলে 3rd ঘরটা, আর বাবার কর্ম দেখতে গেলে 6th ঘরটা, আর যদি কোনো পেশা মানে ডাক্তার উকিল যদি হয় তাহলে তাহলে ফিফথ মানে হচ্ছে বাবার থেকে ফিফথ, বাবার মানে 9th, বাবার থেকে ফিফথ 5th। মানে হচ্ছে হ্যাঁ আমি স্বয়ং এই জায়গাটা। মানে লগ্ন। হ্যাঁ, আমার যদি লগ্নটা ভালো থাকে, তাহলে আমার জন্মের পরে বাবার পেশার উন্নতি ঘটতে পারে। তাহলে আমার মেয়ের যদি লগ্ন উন্নত হয়, ভালো হয়, লগ্নপতিটা বলবান হয়, তাহলে তার জন্মের পরে বাবার জ্যোতিষ চর্চা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, আর একটু ইন্টারাপ্ট করছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, বোনের হাজবেন্ড যদি বলা হয়, বোন আমার বোনের হাজবেন্ড, হ্যাঁ হ্যাঁ, সেটা তাহলে কোনখান থেকে দেখবো? তাহলে বোনে আগে আসতে হবে, আগে বোন আগে, তারপরে হাজবেন্ড। থার্ড হাউস। আমার বোন হচ্ছে গিয়ে এই ঘরটা থার্ড, এটা সিস্টার, তার 7th, 7th এ যাবে, 9th হাউস। তাহলে বোনের হাজবেন্ড হচ্ছে এটা 9th, মানে আমার 9th, আমার 9th। ঠিক আছে, 9th হলো। এখান থেকে এবারে কি করে বুঝবো বোনের হাজবেন্ডের সম্বন্ধেটা? বোনের হাজবেন্ড কেমন হবে নাকি কেমন হবে, সমস্ত কিছুই, বা তার কাজকর্ম। এখান থেকে বোনের হাজবেন্ড সম্পর্কে চট করে আপনি ডিটেল বার করতে পারবেন না, কিন্তু আপনার বোনের হাজবেন্ডের প্রকৃতি সম্পর্কে একটা খানিকটা আন্দাজ আপনি পেতে পারবেন। ধরুন দেখটা খুব স্ট্রং হয়ে রয়েছে, খুব বলবান হয়ে রয়েছে, ফাইনান্সিয়াল সাপোর্ট রয়েছে, শুক্র, বৃহস্পতি, চন্দ্র এই সমস্ত রয়েছে, তখন আমরা বলবো যে সে তার জায়গাটা আর কি স্ট্রং হবে, ভালো হবে। তো যখন যখন আমাদের হাতে যেমন যেমন সিচুয়েশন, কোশ্চেন আসবে, তখন তখন আমরা সেই রেসপেক্টে প্রেডিকশন করব। যেমন আজকে একটা কুণ্ডলী আমি দেখলাম, তো আমি বুঝতে পারছি যে মায়ের জায়গাটা একটু ডিস্টার্ব, কিন্তু আমি ধরতে পারিনি যে বাচ্চাটা হওয়ার সময় তার মা মারা গেছে। এরকম আর কি রেয়ার কুণ্ডলী। তো সে বাচ্চা হওয়ার সময় মায়ের প্রেশার হাই হয়ে গিয়ে বা লোকটা, সরি বউটা মারা গেছে, মানে মা মারা গেছে,
বাচ্চা বেঁচে আছে, বাচ্চার এখন বয়স 33 না 34 এরকম, 86 সালে জন্ম, তো 34 বছর, কিন্তু তার হওয়ার সময়, জন্মের সময় মা মারা যায়। হ্যাঁ, তো ধরতে পারিনি আমি এটা। তাহলে আমরা একটু টপিকটা চেঞ্জ করে অন্য একটা নতুন টপিকে ঢুকি একটু। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এবার আমাদের একটা খুব জটিল জিনিস হচ্ছে গ্রহদের মিত্রতা। প্রত্যেকটা গ্রহ কে কার শত্রু, কে কার বন্ধু, এই ব্যাপারটা আমাদের খুব একটা জটিল সমস্যা। চন্দ্রের বন্ধু বুধ, বুধের বন্ধু শুক্র, এই সমস্ত জটিলতা দেখতে পাওয়া যায়। তো এইবার এইটার জন্য আমরা পৃথিবী থেকে ক্যালকুলেশন করা শুরু করব। তাহলে প্রথম হচ্ছে আমাদের রবি। রবি বা সূর্য থেকে যদি আমরা গুনতে থাকি, রবি, তারপরে আসবে, তারপরে পাই আমরা বুধ, একটু সবুজ গ্রহ বানাই। বুধ পেলাম আমরা। এরপরে বুধের পরে আসবে শুক্র, এইটা হচ্ছে শুক্র। তারপরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এবার আমাদের লাল গ্রহ মঙ্গল। মঙ্গলের পরে আসবে বৃহস্পতি গ্রহ, হলুদ, একটা হলুদ বড়সড় গ্রহ বানিয়ে দিই। আর তারপরে লাস্টে কালো গ্রহ বা নীল গ্রহ, সে হচ্ছে শনি। এই হচ্ছে আমাদের মোটামুটি সৌরজগৎ রবি থেকে শনি পর্যন্ত। আমরা ইউরেনাস, নেপচুন, প্লুটো বা ইন্দ্র, বরুণ, রুদ্রকে বাদ রেখেছি। তাহলে আমি বসে আছি পৃথিবীতে, আমার ডান দিকে 3টে, বাদিকে 3টে, দুটো দল পেয়েছি, তাই তো? এইটা আমরা সবাই ভূগোল অনুসারে জানি। এর মধ্যে আরেকটা নির্দল আছে, সে হচ্ছে চাঁদ। এর মধ্যে আরেকটা রয়েছে, সে হচ্ছে গিয়ে নির্দল প্রার্থী, সে হচ্ছে আমাদের চন্দ্রদেব। তিনি এদের সঙ্গে সম্পর্কে নেই, তিনি পৃথিবীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পৃথিবীকে কেন্দ্র করে তিনি মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। এই হলো আমাদের সৌরজগতের অবস্থা। তাহলে এইবার পৃথিবী থেকে আমরা দেখছি যে সবাই আমাদের চারপাশে ঘুরছে যে যার মতন করে। এই অবধি পরিষ্কার? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এইবার রবিকে আমরা বলছি সৃষ্টির কারক গ্রহ হিসেবে, সোর্স অফ অল পজিটিভিটি। রবি হচ্ছে আমাদের সোর্স অফ অল পজিটিভিটি, সমস্ত ধনাত্মক শক্তির উৎস, আমাদের জীবনের উৎপত্তির কারণ, আমাদের সমস্ত কিছু সেটা হচ্ছে রবির থেকে আসছে। সূর্যই সকল শক্তির উৎস, ছোটবেলায় আমরা পড়াশোনা করেছিলাম, সূর্যই সকল শক্তির উৎস। একইভাবে শনি হচ্ছে আমাদের জীবনের ব্যথা, যন্ত্রণা, কষ্ট, মৃত্যু, রোগ, ভোগ, কর্মা, মোক্ষ ইত্যাদির কারক গ্রহ। মানে রবি থেকে যদি আমাদের শুরু হয়, শনিতে আমাদের শেষ হচ্ছে। তাহলে এইবার রবির থেকে আমাদের পৃথিবীতে প্রভাবক যে তরঙ্গ আসছে, এইটা হচ্ছে গিয়ে সৃষ্টিকারক তরঙ্গ হিসেবে ধরবো আমরা একে। আর শনি থেকে আমাদের দিকে যে তরঙ্গ আসছে তাকে আমরা ধরবো ধ্বংসকারক তরঙ্গ। এই তরঙ্গের পথে রবি চাইছে সৃষ্টি করতে, বাঁচিয়ে রাখতে,
আর শনি চাইছে ধ্বংস করতে। তাহলে রবির এই সৃষ্টি করার পথে দুজন বাধা দিচ্ছে, একজন হচ্ছে বুধ আর একজন হচ্ছে শুক্র। তাহলে যদি আমরা শনিকে একটা দল বানাই, শনিকে যদি আমরা ধ্বংসের কারক গ্রহ হিসেবে লিখি, ধ্বংসের কারক গ্রহ হিসেবে যদি আমরা শনিকে রাখি, তাহলে শনির এই কাজের পথে বাধা দিচ্ছে বৃহস্পতি আর মঙ্গল, আর রবি যে সৃষ্টি করবে তার পথে বাধা দিচ্ছে বুধ শুক্র। তাহলে শনিকে পরোক্ষভাবে সাহায্য করছে মার্কিউরি এবং শুক্র, এরা শনিকে পরোক্ষভাবে সাহায্য করছে। আর রবিকে পরোক্ষভাবে সাহায্য করছে কে? বৃহস্পতি। তাহলে রবির দলে রইল রবি, মঙ্গল এবং বৃহস্পতি। তাহলে এরা হচ্ছে সবসময় মিত্র। রবির বন্ধু মঙ্গল, মঙ্গল এবং বৃহস্পতি, আর শনির বন্ধু হচ্ছে বুধ এবং শুক্র। চন্দ্রের সঙ্গে এদের সরাসরি সম্পর্ক নেই, এরা বাদ দিয়ে চন্দ্র পৃথক একটা পিণ্ড হিসেবে ঘুরে বেড়ায়। সাধারণভাবে পৃথিবী এবং চন্দ্র, সূর্য এদের যে কম্বাইন্ড সম্পর্ক, এটা পজিটিভ। আমাদের দেহ, মন, আত্মা, রবি, চন্দ্র, সূর্য, এবং এর ফলে সৃষ্ট আমাদের অ্যাক্টিভিটি, ইনঅ্যাক্টিভিটি, ডিজায়ার, সাকসেস, প্রাপ্তি, অপ্রাপ্তি, ক্ষমতা, অক্ষমতা, এগুলো সব রাহু কেতুর দ্বারা নির্দিষ্ট হয়। রাহু কেতুর সৃষ্টিটা কিভাবে হয়? এই পৃথিবীর সাপেক্ষে সূর্য ঘুরছে। যদি আমরা ওই হিসাব করি যে ভূকেন্দ্রিক কক্ষ মানে জিওসেন্ট্রিক অরবিট ধরি, তাহলে পৃথিবী থেকে দেখলে সূর্যও ঘুরছে। তাহলে পৃথিবীর সাপেক্ষে সূর্যের একটা কক্ষপথ আছে। সেই যে কক্ষতল আর চন্দ্রের যে কক্ষতল, তার যে দুটো ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুর মধ্যে একটা হলো রাহু আর একটা হলো কেতু। তো এই একটা ছেদ বিন্দু হতে পারে আর এই একটা ছেদ বিন্দু হতে পারে। তাহলে এর মধ্যে একটা হবে রাহু আর একটা হবে কেতু। এই যে চন্দ্র ঘুরে বেড়াচ্ছে, তার পথে সূর্যের কক্ষতল এবং চন্দ্রের কক্ষতল, তার ছেদবিন্দু হচ্ছে রাহু এবং কেতু। এই রাহু এবং কেতু আমাদের কিছু নেগেটিভিটিকেই ইন্ডিকেট করে, আর চন্দ্র, সূর্য, পৃথিবী এদের মুভমেন্ট আমাদের পজিটিভিটি গুলোকে নির্দেশ করে। মনের যে সমস্ত নেগেটিভিটি এবং শরীরের যে সমস্ত নেগেটিভিটি, কিছু নেগেটিভিটি আমাদের ইচ্ছা প্রসূত, মন প্রসূত, মানসিকতা প্রসূত হয়, আর কিছু নেগেটিভিটি হয় আমাদের শরীর প্রসূত। তাহলে শরীর প্রসূত যে নেগেটিভিটি গুলো, তার কারক গ্রহ হলো কেতু, আর মন প্রসূত যে সমস্ত নেগেটিভিটি, তার কারক গ্রহ হলো রাহু। তো এই রাহু কেতুর ডিটেল আলোচনা আমরা আজকে করব না। আমাদের আজকের আলোচনা হচ্ছে এই যে দুজনের দল বানিয়েছি, এই দল, একটা হচ্ছে সৃষ্টি আর একটা হচ্ছে ধ্বংস। এবার আপনারা বুঝতেই পারছেন যে সৃষ্টি কোনটা আর ধ্বংস কোনটা। সেটা ক্লিয়ার। ধ্বংসের আর সৃষ্টির কিছু টাইপ আছে। রবির সৃষ্টির কোনো অনুভূতি নেই, ফিলিং ছাড়া। কিরকম? আমার জন্ম হয়ে গেল, আপনারা কেউ টের পেয়েছেন জন্ম হওয়ার সময়? বড় হয়ে উঠলেন, কবে কি করে বড় হয়ে উঠলেন টের পেয়েছেন? দেখতে পেয়েছেন, কিন্তু ফিল করেছেন? সুখ, দুঃখ, কষ্ট, বেদনা, জ্বালা, যন্ত্রণা কিছু পেয়েছেন? কিছু পাননি। তাহলে এই যে অনুভূতিহীন সৃষ্টি, তার কারক গ্রহ হচ্ছে রবি। দুঃখদায়ক সৃষ্টি, দুঃখদায়ক সৃষ্টি ব্যাপারটা কিরকম? সৃষ্টির আবার দুঃখ হয় নাকি? হতে পারে সৃষ্টিতে কোনো দুঃখ? কে? সৃষ্টিতে দুঃখ হয় যখন আমার ভাইয়ের জন্ম হবে, তখন আমার সব ভাগ বাটোয়ারা হয়ে যাবে। তাহলে এই যে সৃষ্টি, ভাইয়ের সৃষ্টি, সেটা হচ্ছে মঙ্গল।
বেদনাদায়ক সৃষ্টি তার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। শরীরের মধ্যে জীবাণু ঢুকে গেছে, তাকে প্রতিরোধ করতে হবে, গায়ে জ্বর চলে এসছে, হয় না? শরীরে জার্ম ঢুকে পড়লে বলে জ্বর কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। টেম্পারেচার বেড়ে গেল কেন? কারণ শরীরের মধ্যে জার্মকে অপোজ করার চেষ্টা করছে মঙ্গল। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে বেদনাদায়ক সৃষ্টি। আর বৃহস্পতি হচ্ছে আনন্দদায়ক সৃষ্টি। কিরকম আনন্দদায়ক সৃষ্টি? আমাদের যখনই সন্তান হয়েছে খুব আনন্দ পেয়েছেন না সন্তান হওয়ার সময় সবাই? তাহলে এই যে আনন্দ, এই যে সৃষ্টি, আনন্দদায়ক সৃষ্টি, সেইটার ক্রিয়েটার বা সেইটার সিগনিফায়ার হচ্ছে বৃহস্পতি। তাহলে 3 রকম সৃষ্টিকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম, সম, বেদনাদায়ক এবং আনন্দদায়ক। তেমনি ধ্বংসকেও আমরা 3টে পার্টে ভাঙতে পারি। একটা হচ্ছে সম, আর একটা বেদনাদায়ক, আর একটা আনন্দদায়ক। তাহলে প্রথমে আমরা বেদনাদায়ক ধ্বংসটা পড়ি। আমরা সবাই জন্ম হয়েছি, টের পাইনি, কিন্তু বুঝতে পারছি এবার আস্তে আস্তে মরার দিকে এগোচ্ছি, কিন্তু কেউ মরতে চাই না। তাহলে এইটা হচ্ছে বেদনা, কষ্ট, যন্ত্রণা, শ্রম, ব্যথা, বার্ধক্য, জরা। এর কারক গ্রহ হচ্ছে শনি। তাহলে যন্ত্রণাদায়ক ধ্বংস বা বেদনাদায়ক ধ্বংসের কারক গ্রহ হচ্ছে শনি। এরপরে হচ্ছে আমাদের আনন্দদায়ক ধ্বংস। আমরা যারা নেশা, মানে দামি নেশা, বিলিতি, মদ টদ খাই একটু একটু, তো এই যে এতে কিন্তু আমরা আনন্দই পাই, কিন্তু একদিক দিয়ে পয়সা ধ্বংস, অন্যদিক দিয়ে লিভার ধ্বংস। তাহলে এইটা হচ্ছে বেদনাদায়ক ধ্বংস। যৌন মিলন বা এই সমস্ত বিষয়, এই ক্ষেত্রেও আমাদের খুবই আনন্দ পাই, কিন্তু সেক্ষেত্রেও আমাদের শরীরের অবনতি ঘটে। তাহলে এই ধ্বংস, শুক্রের ধ্বংস হচ্ছে আনন্দদায়ক ধ্বংস। আর বুধের ধ্বংস হচ্ছে সম। যে কোনো বাহ্যিক বস্তুর আমাদের শরীরের মধ্যে অনুপ্রবেশ, যেটা আমরা জানতে পারলাম না, সংক্রমণ, ভাইরাস, ব্যাকটেরিয়া টের পেলাম না, যখন ঢুকলো বুঝতে পারলাম ঢোকা হয়ে গেছে, গাড়িয়ে বসেছে, তখন বুঝতে পারলাম যে সর্বনাশটা হয়ে গেছে। তাহলে এই ধ্বংসের কারক গ্রহ হচ্ছে বুধ। তাহলে এই দলের মানুষদের সঙ্গে এই দলের মানুষদের ম্যাচিং নেই। বুঝতে পারলাম? এরা হচ্ছে গিয়ে মিত্র, এরাও মিত্র, কিন্তু এই দলের সঙ্গে এই দলের কিছু শত্রুতা থাকবে। পরস্পরকে খুব যে আরামদায়ক ভাবে মেনে নেবে তা কিন্তু নয়। বোঝা গেল? তাহলে গ্রহদের শত্রু মিত্র। হ্যাঁ স্যার, পরিষ্কার? আচ্ছা স্যার, আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। আর আমি রক্তপাত নিয়ে বলবো। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ স্যার, শত্রু মিত্র ছাড়া আরেকটা ভাব আছে স্যার, সমভাব, সেটা কিভাবে বোঝা যায়? সমভাবটা এইভাবে সরাসরি আমরা বুঝতে পারবো না, কিন্তু শত্রু মিত্রটা খুব সিম্পল ভাবে এই পদ্ধতিতে আমরা বুঝতে পারি। ধরুন বৃহস্পতি এবং শুক্র, এরা হচ্ছে শত্রু, কিন্তু দুজনেই গুরু। দেবগুরু, দৈত্যগুরু। হ্যাঁ, সেই ক্ষেত্রে এদেরকে আমাদের যে শত্রুতা সেটা কিছুটা কম, কিন্তু রবি শনির শত্রুতা সেটা অনেক বেশি। তো এই ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র, এদের মধ্যেকার সম্পর্ককে আমরা সম হিসেবে ধরতে পারি। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, রবি আর শনি এদের তো সম্পর্ক পিতা পুত্র। হ্যাঁ, তাহলে এদের মধ্যে এত শত্রুতা একটু যদি ব্যাখ্যা করেন। কার্যকারিতা মূলক শত্রুতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে কার্যকারিতা, সেইখান থেকে এই শত্রুতা আসছে। একজন সৃজন কারক আর একজন হচ্ছে গিয়ে ধ্বংসকারক। এবার সেইখান থেকে এই শত্রুতা মানে এদের মধ্যে যে
পারস্পরিক সম্পর্কহীনতা এরকম ব্যাপার নয়, কিন্তু এদের কর্মের ধারা হচ্ছে পরস্পরের বিপরীতমুখী, এবং সেই কর্মের ধারা যখন আপনার উপরে প্রযুক্ত হচ্ছে তখন আপনি সমস্যায় পড়ছেন। তার মানে স্যার বৈশিষ্ট্যমূলক শত্রুতা। হ্যাঁ, কার্যগত শত্রুতা। শত্রুতা একই সৌরমণ্ডলের সকলেই অংশ, সকলেই পার্ট রয়েছে, ফলে সেক্ষেত্রে যে বড় কিছু রয়েছে সেরকম ব্যাপার নয় যে একদম ভয়ঙ্কর শত্রুতা, সেপারেশন আলাদা, সেরকম ব্যাপার নয়, কিন্তু এদের এফেক্ট আমাদের উপরে যখন পড়ে তখন সেই এফেক্টের, ধরুন একই ঘরে রবি এবং শনি রয়েছে, তো সেই ক্ষেত্রে রবিরও ক্ষমতা কমবে, শনিরও ক্ষমতা কমবে, সেই ক্ষেত্রে এটাকে আমরা শত্রুতা হিসেবেই ট্রিট করব। আচ্ছা, এবার আমরা আসি একটু রক্তপাতে। তো রক্তপাত ইন্ডিকেট করে মঙ্গল। রক্তপাত তো এমনি এমনি হয় না, একটু আঘাত পেতে হয়। আঘাত না পেলে এমনি দাঁড়িয়ে আছি রক্ত পড়তে শুরু করবে, তা হবে না। তো তার জন্য আমাদের একটু আঘাতেরও প্রয়োজন। তাহলে আঘাতের বিচার্য ভাব হচ্ছে 6 অথবা 8। 6 থেকে একটু কম আঘাত আর 8 থেকে একটু বেশি গভীর আঘাত বিচার্য। এবার এই 6-এর সঙ্গে বা 8-এর সঙ্গে যদি মঙ্গল সম্পর্ক করে এবং সেই রকম গ্রহের দশা অন্তর্দশা আসে, সেই ক্ষেত্রে রক্তপাতের সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু যদি এই 6-8-এর সঙ্গে মঙ্গলের সম্পর্কের সাথে সাথে বৃহস্পতি সম্পর্ক করে, তখন রক্তপাতের প্রবণতা আবার কমে যায়। হলো, যদি বৃহস্পতির সম্পর্কেও রক্তপাত হয় তাহলে কোনো কোনো সময় সেটা আরোগ্য লাভের উদ্দেশ্যে রক্তপাত, অর্থাৎ অপারেশন টাইপের ঘটনা নির্দেশ করে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের আলোচনা মোটামুটি আমাদের শেষ। আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেব। আর আজকের পড়াশোনা কেমন লাগলো